হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল 2021 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কনস্টেবলের যে পরীক্ষা আছে 26শে সেপ্টেম্বর, তার জন্য আমি লাস্ট 5 ডেজের একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। তো আজকে আমি ডে 1 আলোচনা করছি। ডে 1 অর্থাৎ এই লাস্ট 5 ডেজে আমি যে সমস্ত কমপ্লিট ম্যাথমেটিক্স আর কমপ্লিট কোয়ান্ট অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, যেমন শতকরা, লাভ, ক্ষতি, সরল সুদ, নৌকা ও স্রোত, অংশীদার, লসাগু, গোসাগু, মিশ্রণ, সময় ও দূরত্ব, ট্রেন, সময় ও কার্য, মানে এই যে চ্যাপ্টারসগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন তোমার যে পরীক্ষাটা হবে, তোমার যে ডব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে ম্যাক্সিমাম কোশ্চেন্স এখান থেকে হবে। তো এই সমস্ত কমপ্লিট চ্যাপ্টার নিয়ে আমি লাস্ট 5 ডেজের একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। 5 দিন ধরে আমি ঠিক একই রকম চ্যাপ্টারে এই ধরনের বিভিন্ন রকমের অঙ্ক নিয়েছে আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিস করাবো। এবং এই প্র্যাকটিসটা চলবে তোমার সকাল 8টা থেকে হবে। সকাল 8টা অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ওকে, 20 সেপ্টেম্বর টু 24 সেপ্টেম্বর সকাল 8টা থেকে। এবং দুপুর বা বিকাল 3টে থেকে তোমাদের হবে প্রিভিয়াস ইয়ার 5 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট, অর্থাৎ বিগত 5 বছর যে সমস্ত কোশ্চেন পেপারগুলো আছে, হ্যাঁ, ডব্লিউবিপি কনস্টেবলের সেই বিগত 5 বছরের কোশ্চেন পেপারগুলো আমি বিকাল 3টে থেকে তোমার কি করব, এখানে ডিসকাস করব এবং তোমাদেরকে কীভাবে করতে হয়, কীভাবে কোশ্চেন এসেছিল, সেই সমস্ত অরিজিনাল কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। ওকে, তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমার চ্যানেল থেকে নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন এখানে কি দেখো, এখানে দেওয়া আছে যে 10 টাকা 80 পয়সা টাকা মানে 10.80। ওকে, 10.80 হ্যাঁ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে, হ্যাঁ, তো এখানে কি হয় 10% ক্ষতি হয়, অর্থাৎ এত টাকা কেজি দরে বিক্রি করলে তার 10% কি হয়, ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। কি দরে বিক্রি করলে তার 10% লাভ হবে। ওকে, অর্থাৎ এত টাকা হারে বিক্রি করলে, এত টাকা প্রতি কেজি বিক্রি করলে 10% ক্ষতি হচ্ছে, কিন্তু কত দরে অর্থাৎ বিক্রয় মূল্য কত হতে হবে যেখানে তার 10% লাভ হবে। ওকে, তো এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। ঠিক আছে, লাভ ক্ষতির চ্যাপ্টার। তো এখানে দেখে নাও কি কত বলেছে না। প্রথম এসপি, যদি এসপি মানে সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য যদি কি হয় না 10.80 হয়। ঠিক আছে, তাহলে কি হবে এখানে প্রফিট বা লস কি হচ্ছে না, লস হচ্ছে তার 10% লস। ওকে, 10% লস। তো সিপি ইজ অলওয়েজ 100%। সিপি কত পার্সেন্ট হবে, সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য সর্বদাই তোমার কত হবে না, ক্রয় মূল্য সর্বদাই আমার 100% হবে। তো ক্রয় মূল্য যদি 100% হয়, তো দেখো যখন ক্রয় মূল্য থেকে তাহলে লাভ বা প্রফিট কখন হবে না, প্রফিট মানে কি, প্রফিট মানে হচ্ছে লাভ। ওকে, লাভ কখন হবে না, যখন তোমার এসপি গ্রেটার দ্যান সিপি, অর্থাৎ বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে বেশি হবে। কার থেকে বেশি হবে না, ক্রয় মূল্যের থেকে বেশি হবে। ওকে, অর্থাৎ বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন প্রফিট। তার মানে কি না, তুমি ধরো 5 টাকায় কিনেছো, 7 টাকায় বিক্রি করছো, অর্থাৎ 5 টাকা ছিল তোমার ক্রয় মূল্য, 7 টাকা হয়ে গেল তোমার বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়ে গেলে কী হয়ে যাবে, প্রফিট হবে। কিন্তু লস কোন ক্ষেত্রে হবে না, লস হবে যখন ক্রয় মূল্য, যখন সিপি গ্রেটার দ্যান এসপি, অর্থাৎ যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। অর্থাৎ কিনেছিলে 8 টাকায়, বিক্রি করছো 5 টাকায়, তাহলে এখানে কি হলো, ক্রয় মূল্য তোমার 8 টাকা, বিক্রয় মূল্য তোমার 5 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে তখন তোমার লস বা ক্ষতি হবে। এরপর দেখো প্রফিট বা লস পার্সেন্টেজ কী করে করবো, আমি একটু কনসেপ্ট আগে ডিসকাস করে নিই, তারপরে এই অঙ্কটা করবো। ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ কী করে বের করবো না, প্রফিট মানে পি পার্সেন্টেজ, প্রফিট মানে কি পি পার্সেন্টেজ সমান কি না তোমার এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। ওকে, দিস ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। ওকে, দেখো এসপি মাইনাস সিপি বাই সিপি মানে কস্ট প্রাইস, অর্থাৎ লস বা প্রফিট যাই হোক না কেন সেটা কার উপর ক্যালকুলেশন হবে, সিপির ওপর। লস বা প্রফিট হচ্ছে সেটা কার উপর ক্যালকুলেট হবে, সিপির ওপর। অর্থাৎ এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। যখন লস হবে, লস পার্সেন্টেজ যখন বের করবে কী হবে না, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। ওকে, সিপি মাইনাস এসপি
বাই সিপি ইন্টু 100। তো এটা লস পার্সেন্টেজ বেরিয়ে যাবে এখান থেকে। ওকে, তো এখানে দেখো কি বলেছে না 10 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার লস হচ্ছে 10%। তাহলে সিপি সমান যদি 100% হয়, লস হচ্ছে মানে ক্ষতি, তার মানে কি কত পার্সেন্ট বিক্রয় মূল্য, তাহলে এসপি তার কত হবে না 100% মাইনাস 10% ক্ষতি হচ্ছে, তাহলে তার বিক্রয় মূল্য হবে এখানে 90%, অর্থাৎ 100%-এ কিনেছে 90%-এ বিক্রি করছে। তাহলে আমরা ইজিলি কি বলতে পারি না 90% ইজ ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ বিক্রয় মূল্য তো দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, তা 90% এসপি, তা 90% ইকুয়াল টু 10.80। ওকে, তো এখানে দেখো 1% ইজ ইকুইভ্যালেন্ট টু 10.80 বাই 90। কিন্তু আমার এখানে কি বলেছে যে কি দরে বিক্রি করলে 10% লাভ হবে, অর্থাৎ 10% লাভ করতে হলে কী করতে হবে, সিপি আমার কত পার্সেন্ট না সিপি 100%, তার সঙ্গে কী করতে হবে প্রফিট হবে তোমার 10% প্রফিট। তাহলে এখানে বিক্রয় মূল্য কত করতে হবে, অর্থাৎ 100 টাকায় কেনা 10 টাকায় লাভ, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 110%। তাহলে বিক্রয় মূল্য যখন দুটো যোগ করে দাও, অ্যাড করে দাও দুটোকে, তাহলে 110% হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমার নতুন সেলিং প্রাইস কী হবে না 110% সমান 10.80 বাই 90 ইন্টু 110। ওকে, এরপর দেখো এখানে একটা 100 দিয়ে দিচ্ছি, কারণ এখানে পয়েন্ট তুলে দিতে নয়, পয়েন্টগুলো তুলে দিলাম, তাই 100 খাইয়ে দিলাম। এখানে দুটো পর জিরো আছে, ডান দিক থেকে দুটোর পর জিরো, তো 100 হয়ে গেল। দেখো এখানে জিরো, এখানে জিরো ক্যান্সেল, এর জিরো ক্যান্সেল। ওকে, তাহলে এখানে কী পেলাম 90। আচ্ছা আচ্ছা, দেখো এখানে দেখে নাও, এরপর কি হচ্ছে এখানে 11 এখানে ভাগ করে 9, এখানে 108, 90। আচ্ছা 90। আচ্ছা, সব থেকে ভালো এখানে জিরোগুলো না কেটে এটা একটু ক্যালকুলেশন একটুখানি দেখো, কাটাকুটিতে একটুখানি ভুল হচ্ছে। দেখো যে 10.80 বাই এখানে 100 ইন্টু 90 ইন্টু 110। ওকে, 110। আচ্ছা, এরপর দেখে নাও এখানে জিরো জিরো ক্যান্সেল, এর একটা জিরো ক্যান্সেল, পয়েন্ট তুলে দিয়েছি। এরপর দেখো 9 দিয়ে করলে কত হবে 9 12 108। ওকে, 9 12 108, আর যে এর সাথে গুণ করলে কত হবে 12 ইন্টু 11 বাই 10 সমান 11 12 কত হবে না 132। এখানে দেখো ক্যাটাগরিটা ঠিক করতে হচ্ছিল না, ঠিক আছে, 132 বাই 10 সমান কত হবে না 13.2 পার কেজি, 13.2 পার কেজি, অর্থাৎ তিনি যদি 13.2 টাকা প্রতি কেজিতে বিক্রি করে তাহলে তার প্রফিট হবে 10%। ওকে, তাহলে তার প্রফিট হবে 10%। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে দেখো কী বলেছে এখানতে, একটি ছাগল ও একটি ভেড়া প্রতিটিতে 900 টাকায় বিক্রি করা হলো। ছাগলটি 20% ক্ষতিতে এবং ভেড়াটি 20% লাভে বিক্রি করা হলো। তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতি কত হলো। ওকে, তার মোটের ওপর লাভ বা ক্ষতি কত হলো। তো দেখো এখানটা একটু মুছে নিচ্ছি, আমি মুছে দিচ্ছি এই জায়গাটায়। এখানে কি বলেছে না একটি ছাগল একটি ভেড়া প্রতিটি 900 টাকায়, মানে তাদের বিক্রয় মূল্য সমান, কি সমান না বিক্রয় মূল্য তাদের সমান, কিন্তু ক্রয় মূল্য তো আমার জানা নেই। তাহলে যদি ক্রয় মূল্য ইকুয়াল হতো, এখানে দেখো যদি ক্রয় মূল্য সমান হতো তাহলে কি হতো না যত প্রফিট তত লস। এখানে তখন অ্যান্সার আমি ডাইরেক্টলি বলে দিতাম নো প্রফিট নো লস। কখন, যদি ক্রয় মূল্য আমার সমান হতো এবং বিক্রয় মূল্য যদি না দিয়ে ক্রয় মূল্য সমান বলতো, আর যদি বলতো যত পার্সেন্ট প্রফিট তত পার্সেন্টই লস, সেক্ষেত্রে আমি বলতাম নো প্রফিট নো লস, নো গেইন নো লস। কিন্তু এখানে কি দিয়েছে এসপি, অর্থাৎ সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, অর্থাৎ এদের সেলিং প্রাইস কত, এসপি মানে সেলিং প্রাইস সমান এক একটা ভেড়া 900 টাকা করে সেলিং প্রাইস। ওকে, কিন্তু কি বলেছে একটি ছাগল একটি ভেড়া দুটোই তার বিক্রয় মূল্যটা সমান। ওকে, অর্থাৎ এখানে কি বলে ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রি করছে এবং ভেড়াটিকে 20% লাভে বিক্রি করছে। অর্থাৎ ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে অর্থাৎ আমি সিপি কি বলেছিলাম প্রথমে, দেখো ছাগল গোট লিখেছি, গোট মানে ছাগল, ছাগলে কি বলেছে এখানে না 20% লস, তা -20%। ওকে, 20% লস, এখানে 20% লস, অর্থাৎ সিপি কি বলেছিলাম না সিপি হচ্ছে 100%, সিপি 100%, তাহলে তার লস পার্সেন্টেজ কত না 20% তার লস। তাহলে এসপি কি হবে না বিক্রয় মূল্য হবে 100 - 20, দ্যাট মিনস 80% তার হচ্ছে এখানে বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমি প্রথমে ছাগলের ক্ষেত্রে কি বলতে পারি, দেখো এখানে লিখে দিচ্ছি যে 80% ইজ ইকুইভ্যালেন্ট টু 900। ওকে, তাহলে 1% ইজ ইকুইভ্যালেন্ট টু 900 বাই 80,
এবং আমার সিপি সমান কত, সিপিটা বের করতে হবে, তবেই তো প্রফিট না লস হচ্ছে বলতে পারবো। আগে তো আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য যদি আমি না জানি তাহলে কী করে আমি বলবো প্রফিট হয়েছে না লস হয়েছে। তাই এখানে 100% ইজ ইকুইভ্যালেন্ট টু 900/80 ইন্টু 100। দেখো 20 দিয়ে ভাগ করলে কত হবে না 4 কুড়ি 80, আর এখানে 5 কুড়ি 100। এরপর দেখো এটাকে ক্যালকুলেট করে 5,45,000, তাহলে এখানে কত হচ্ছে না 4500। দেখো 5,45,000 সমান হবে 1125 টাকা। ওকে, তাহলে দেখো ছাগলের ক্রয় মূল্য ছিল কত না, ছাগলের ক্রয় মূল্য 2125 টাকা, 1125 টাকা। এরপর দেখো কার বলেছে না আর একটা এসপি দেখো সমান 900, কিন্তু এখানে কি বলেছে না এটা তোমার কার দাম ছিল না ভেড়ার দাম, কিন্তু এখানে প্রফিট কত হয়েছে না প্রফিট হয়েছে 20% প্রফিট হয়ে গেছে। তাহলে আমার সিপি সমান কত বলেছিলাম না সিপি ইকুয়াল টু 100%। তো সিপি যদি 100% হয় তাহলে এসপি কত হবে এখানে না এসপি সমান প্রফিট প্লাস সিপি। বিক্রয় মূল্য কী হবে, বিক্রয় মূল্য সমান প্রফিট প্লাস কস্ট প্রাইস, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে আমার 120%। তাহলে আমি এখানে ইজিলি বলতে পারি যে 120% ইজ ইকুইভ্যালেন্ট টু 900, আর 1% ইজ ইকুইভ্যালেন্ট টু 900/120, আর আমার সিপি সমান কত 100%, তাহলে 100% ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্টু 100। 20 দিয়ে কাটছি 6 কুড়ি 120, আর 5 কুড়ি 100। এখানে দেখো 6 সমান 150, তাহলে 150 ইন্টু 5 সমান 750, যা সিপি, এটা হচ্ছে ভেড়ার সিপি। ওকে, তাহলে এখানে দেখো একটা সিপি পেয়েছি দেখো 1125, এখানে একটা সিপি পেয়েছি 750, তার টোটাল কস্ট প্রাইস টোটাল সিপি সমান দেখো 1125 প্লাস 750। ওকে, তাহলে কত হলো 1875, কিন্তু বিক্রি করছেন বাবু কত 900 টাকা করে, এটার একটা 900 টাকা দাম, এটাকেও বিক্রি করছেন 900 টাকায়, তাহলে টোটাল বিক্রয় মূল্য সমান কত 1800। তাহলে বিক্রয় মূল্য সমান 1800, তাহলে তার প্রফিট বা লস কত হয়েছে, ক্ষতি হয়েছে এখানে। এটা সিপি ছিল, সিপি কেনা, আর এটা এসপি বিক্রয় মূল্য, তাহলে এখানে 75 রুপিস কী হয়েছে না তার 75 রুপিস এখানে লস হয়েছে। ওকে, তার 75 রুপিস এখানে লস হয়েছে। ওকে, তার 75 টাকা এখানে লস হয়ে গেছে। ক্লিয়ার, 75 রুপিস লস হয়ে গেছে, অর্থাৎ টোটাল ট্রানজ্যাকশান করে দেখা গেল যে তার 75 রুপিস লস হয়েছে। ক্লিয়ার, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 3তে চলে আসো। নেক্সট কোশ্চেন 3 কী বলেছে দেখো, কমল একটি ঘড়ি অমলকে 10% লাভে বিক্রি করলো, অমল শ্যামলকে 20% লাভে বিক্রি করলো। কমল সরাসরি শ্যামলকে বিক্রি করলে তবে তার লাভ কত হতো। অর্থাৎ এখানে দেখো 3 জন ব্যক্তি পেয়েছি আমি, কমল। ওকে, কমল কি করেছে একটি ঘড়ি অমলকে বিক্রি, কাকে বিক্রি করেছে না অমলকে বিক্রি করেছে, আবার অমল সেই ঘড়ি শ্যামলকে বিক্রি করেছে, ওকে, তাহলে কমল অমল শ্যামল। ওকে, কমল অমল শ্যামল, তাহলে কমলের সাপোজ ধরো সিপি কত ছিল, সিপি ইজ অলওয়েজ 100%, চোখ বুঝে বিশ্বাস করবে, সিপি ইজ অলওয়েজ 100%। তাহলে কী করছে কমল অমলকে বিক্রি করছে কত 10% লাভে, তাহলে এখানে প্রফিট সমান 10%, তাহলে এসপি সমান কত হবে 110%। তাহলে এ কাকে বিক্রি করছে অমলকে 110%-এ বিক্রি হচ্ছে, কত না 110%। ওকে, আবার এই ভদ্রলোক শ্যামলকে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে না 20% প্রফিটে। ওকে, প্রফিট সমান 20%, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে না 110-এর 20%, 20/100। ওকে, 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, সমান 22 টাকা প্রফিট, সিপি সমান 110, তাহলে কত হয়ে গেল না 110 প্লাস 22 সমান 132, তাহলে একে কত পার্সেন্ট বিক্রি করছে 132%-এ বিক্রি করছে। তাহলে এখানে দেখো কমলের কেনা দাম কত ছিল 100%, লাস্ট ট্রানজ্যাকশান কত 132, তাহলে এখানে বলা হচ্ছে যে যদি কমল ডাইরেক্টলি শ্যামলকে বিক্রি করতো, তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো, তাহলে কত টাকা লাভ হতো বা ক্ষতি হতো না 100 আর 132, দেখো তাহলে 132 মাইনাস 100, তাহলে তার 32% লাভ হতো, 32% বা 32 রুপিস। ওকে, ক্লিয়ার, তাহলে তার 32 রুপিস বা 32% লাভ হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 চলে এসো। দেখো কোশ্চেন নাম্বার 4
কি বলেছে এখানে, একজন হকার 20 টাকায় 22টি লজেন্স কিনে 22 টাকায় 20টি বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত হবে। অর্থাৎ এখানে আমি দেখো এই অঙ্কগুলো বেশি গুলিয়ে দেয়, একদম মানে ঠিকঠাক ওয়েতে যদি না করা হয় সলভ, তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেমে তোমরা পড়বে। তাই অঙ্কটা ভালো করে বুঝে নাও। এখানে আমি দেখো নাম্বার অফ লজেন্স কী রাখছি না, নাম্বার অফ লজেন্স, এই দিকটা হচ্ছে লজেন্সের জায়গা, নাম্বার অফ লজেন্স। আর এখানে হচ্ছে রুপিস, রুপিস মানে এখানে কি সিপি একটা আসবে আর একটা তোমার এসপি আসবে, ঠিক আছে, নাম্বার অফ রুপিস, সিপি আসবে একটা, এসপি আসবে। তাহলে কি বলছে 22টি লজেন্স কিনেছে, নাম্বার অফ লজেন্সটাকে একসাথে রাখছি, তাহলে 22টা লজেন্স কিনেছে, কত টাকায় কিনেছে সে না 20 টাকায় 22টা লজেন্স কিনেছে, কিন্তু সে বিক্রি করছে কত না 20টি লজেন্স 22 টাকায়, তার বিক্রয় মূল্য তাহলে 20টি লজেন্স কত বিক্রি করছে না 22 টাকায়। ওকে, তাহলে কি করব আমি না, এই যে নাম্বার অফ লজেন্স, আমি যতগুলো লজেন্স কিনেছি ততগুলো লজেন্স বিক্রি করলে আমি আরামসে পেয়ে যাবো যে কত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে। কিন্তু আমি তো পুরো লজেন্স বিক্রি করছি না, এখানে 22টা লজেন্স কিনেছিলাম 20 টাকায়, কিন্তু যখন বিক্রি করছি 20টা লজেন্স 22 টাকায়, অর্থাৎ নাম্বার অফ লজেন্স কিন্তু ইকুয়াল নেই। তাই আমি কি করব না, লজেন্সের সংখ্যাটাকে ইকুয়াল করব। তার জন্য কি করব না, লজেন্সের যে সংখ্যাগুলো আছে এদের এলসিএম নেবো। কী নেবো, এলসিএম অফ 22 আর 20, এদের এলসিএম। অর্থাৎ 22 আর 20 এলসিএম কত হবে, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 10 দুগুণে 20, 11 110, 220, দ্যাট মিনস 220 হচ্ছে এদের এলসিএম। ওকে, এদের এলসিএম 220। তাহলে দেখো যদি এলসিএম 220 হয় তাহলে 22-এর সাথে কত গুণ করলে 220 পাবো না, 22-এর সাথে যদি আমরা 10 গুণ করে নিই, 10 22 10কে 220, তাহলে এখানে কী যাবে না 220, আর এখানে করে নেবো কি 10 গুণ করে নেবো, 10 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত 200। এরপর দেখো 20 সাথে কত গুণ করতে হবে, 220 করতে গেলে না 20 সাথে 11 গুণ করলে তবেই হবে 220। ওকে, 220। তেমনি এখানে যদি আমি 11 গুণ করি তাহলে হবে 11 দুগুণে 22, 2 হাতে 2, 11 22 24, 242। ওকে, তাহলে কি হলো দেখো 220 চকলেট বা 220 লজেন্স আমি কিনেছিলাম, আবার 220 টাকায় বিক্রি করছি, তাই 220 এর কোনো ভ্যালু আমি রাখলাম না, পুরো ইকুয়াল করে কেটে দিলাম এটাকে। তাহলে আমার এখানে দেখো না সিপি মানে এটা কস্ট প্রাইস, সিপি কিনেছিলাম 200 টাকায়, আর এটা হচ্ছে এসপি বিক্রি করছি 242 টাকায়, অর্থাৎ সিপি আমার 200, এসপি হয়ে গেল আমার 242। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে, প্রফিট সমান কি বলেছিলাম না এসপি মাইনাস সিপি, তাহলে এসপি সমান 242 আর সিপি সমান 200, তাহলে প্রফিট ইজ ইকুইভ্যালেন্ট টু কত না প্রফিট সমান 42 টাকা। তো এখানে দেখো প্রফিট পার্সেন্টেজ বলেছিলাম কত না, প্রফিট পার্সেন্টেজ সমান কত না এসপি মাইনাস সিপি বাই 100, এই বাই সিপি ইন্টু 100। ওকে, তাহলে এখানে দেখো কত না 242 মাইনাস 200 বাই 200 ইন্টু 100, তাহলে এখানে কত হচ্ছে না 42 বাই 200 ইন্টু 100, 100কে 100, 100 দুগুণে 200, 2 21 42, তাহলে তার প্রফিট হচ্ছে 21% প্রফিট। ওকে, 21% তার প্রফিট হচ্ছে এক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, যে উদাহরণ এ বি সি যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো, বছর শেষে 1625 টাকা লাভ হলে কার কত টাকা লাভ হবে। অর্থাৎ এটা অংশীদারের অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক, অংশীদার, ঠিক আছে, অংশীদারত্ব বা পার্টনারশিপের অঙ্ক। ওকে, এখানে ভদ্রলোক কজন, 3 জন, এ বি আর সি, 3 জন ভদ্রলোক যথাক্রমে 1200 টাকা আর দেখো 800 টাকা আর 600 টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে, এটা তো তার মূলধন, ঠিক আছে, কিন্তু বছর শেষে তাদের 1625 টাকা লাভ হলে কার কত লাভ হবে। অর্থাৎ এক বছর সমান কত মাস না 12 মাস। ওকে, তাহলে এখানে দেখো এরও 12 মাস সময় টাকাটা কাটছে, এরও 12। তাই এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে যদি তোমার পার্টনারশিপের অঙ্কতে যদি সময় সকলের সেম থাকে তাহলে তাদের মূলধন যেই রেশিওতে আছে সেই রেশিও ওয়াইজ আমরা কি করব, টাকাটাকে ভাগ করব। যদি মূলধন সবার আলাদা হয়, মূলধন আলাদা, সময় সমান হলে এই সময়ের কোনো ভ্যালু নেই, কারণ এখানে কি হলো সময়টা সকলেরই সমান। আবার যখন সময় আলাদা হবে, ঠিক আছে, শুধুমাত্র মূলধন আলাদা হবে, তখন মূলধনের যে অনুপাত হবে সেই অনুপাতে তারা লভ্যাংশ ভাগ করে নেবে। ওকে, অর্থাৎ সময় যদি সেম হয় সময় বাদ চলে যাবে, আবার তোমার যদি মূলধন সেম হলে তখন সময়ের অনুপাতে ভাগ হবে।
ঠিক আছে, তা যেইটা সেম হবে সেটাকে ক্যালকুলেট করব না, অর্থাৎ সময় যদি সেম হয় সময়টা ক্যালকুলেট করব না, সময় বাদ চলে যাবে। আবার যদি মূলধন সমান হয় তখন মূলধন বাদ চলে যাবে, সময়ের অনুপাতে হবে। ঠিক আছে, তাই এখানে দেখো সময়টা যেহেতু সবারই সেম ছিল 12 মাস করে, তাই এটা আমি কেটে দিচ্ছি, এর কোনো কাজ লাগবে না। তাহলে এদের রেশিও কত হবে না 12, এখানে 8, এখানে 6, কারণ জিরোগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিরোগুলো ক্যালকুলেটার সুবিধার জন্য বাদ দিচ্ছি। এছাড়া আরও ভাগ করে যাবে 2 দিয়ে, দেখো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, অর্থাৎ 6:4:3 রেশিও। তার মানে কি টোটাল কত এখানে না 6 + 4 + 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 1200। ঠিক আছে, 6 4 10 13, সরি 1200 না, কত বলেছে 1625। ওকে ওকে, এখানে বলেছে দেখো 1625, ক্লিয়ার, 1625 টাকা। তাহলে দেখো 6 4 10 3 13, তো 13 পার্ট ইজ ইকাল টু 1625, তাহলে 1 পার্ট ইজ ইকাল টু 1625/13। তাহলে এখানে দেখো 13 কে 13, 13 কে 13, 3 32, 13 দুগুণে 26, 6 65, 125 হয়ে গেল। তাহলে এখানে 1 পার্ট সমান কত 125। তাহলে 1 পার্ট যদি 125 হয়, তাহলে দেখো এ বি আর সি, এর কত পার্ট আছে 6, এর হচ্ছে 4, এর হচ্ছে 3, তাহলে 1 পার্ট সমান 125, 6 পার্ট সমান ইন্টু 125, তাহলে এর কত 600 সমান 750। এরও দেখো 125 করে দাও, 125 করলে কত হবে 500, 500, এরও 125 করে ইন্টু করে দাও, তাহলে কত হবে 375। ওকে, তাহলে এর হচ্ছে টাকা 750, বি পাবে লভ্যাংশ থেকে 500 টাকা, সি পাবে 375 টাকা। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। শুধু ট্রিকটা কোথায় মনে রাখতে হবে না, যদি সময় সেম হয় তাহলে সময় বাদ চলে যাবে, সেক্ষেত্রে মূলধনের যে অনুপাত সেই অনুপাতে টাকা ভাগ করবে। আবার যদি মূলধন সেম হয় তাহলে মূলধনকে বাদ দিয়ে দেবো, তখন যে সময়ের যে অনুপাতের রেশিও সেই অনুসারে তারা মূলধন বা লভ্যাংশ ভাগ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। এ 3 মাসের জন্য এত টাকা, বি 5 মাসের জন্য 900 টাকা এবং সি 2 মাসের জন্য 1400 টাকা খাটালো। বছর শেষে তাদের 2652 টাকা লোকসান হলে কার কত টাকা লোকসান হবে? ক্লিয়ার, তাহলে এখানে দেখো 3জন ভদ্রলোক এখানে দিয়ে দিয়েছে যে এ বি আর সি, 3জন ভদ্রলোক ব্যবসা শুরু করেছে। কি বলেছে না এ 3 মাসের জন্য 1250 টাকা, তাহলে এ 1250 টাকা ক মাসের জন্য 3 মাসের জন্য। আবার বি হচ্ছে তোমার দেখো বি 5 মাসের জন্য 900 টাকা, তাহলে বি হচ্ছে 900 টাকা ক মাসের জন্য 5 মাসের জন্য। আবার সি 1400 টাকা কত মাসের জন্য না 2 মাসের জন্য। তাহলে এদের অ্যামাউন্ট দেখো, যখন সময় আলাদা তাদের তোমার সময়ও আলাদা হচ্ছে, আবার তাদের হচ্ছে এখানে কি মূলধনের যে অনুপাত সেটাও আলাদা হচ্ছে, অর্থাৎ মূলধন আলাদা সময় আলাদা হলে তখন তাদের টোটাল মূলধন কি হবে না টাইম ইজিক্যাল টু মূলধন। ওকে, অর্থাৎ মূলধন গুণিত সময়, সেটাই তাদের হবে টোটাল মূলধন। তাহলে এখানে দেখো 1250 × 3 করলে কত হবে না 3750, এটা 5 লং 4500, এটা 14 দুগুণে 2800। ঠিক আছে, প্রত্যেকের একটা করে শূন্য কেটে দিলাম, দেখো প্রত্যেকের একটা করে শূন্য কাটলে এরপর দেখো যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 কত 5 7 35, 5 5 25, 75, 5 লং 45, 90, 5 দিয়ে কাটলে হাতে দেখো 5 5 25, 56। ওকে, দেখো 5 5 25, 4 3 30, 5 6 56। এবার দেখো টোটাল যোগফল কত হবে না 75 + 90 + 56 সমান 6, 6 5 11, 1 থেকে 1, আচ্ছা 6 6 9 15, 7 22, 221 পার্ট। তা 221 পার্ট ইজ ইকুইভ্যালেন্ট টু কত বলেছে এখানে না 2652 টাকা। তাহলে 1 পার্ট সমান কত 2652/221, আর 221 এটা কাটলে কত হবে 1 হবে 221, এখানে তো কোথাও থাকবে কত না তোমার হচ্ছে এখানে থাকবে তোমার 221 থাকলে এখানে 44 মানে 44 42, আচ্ছা তাহলে 2, ঠিক আছে 2 242 4 12, তাহলে কাটাকাটি করলে 12, তাহলে 1 পার্ট সমান হচ্ছে তোমার 12। তাহলে এখানে কি বলেছে দেখো এ বি সি এদের রেশিও কত ছিল না 75 90 আর হচ্ছে 56, তাহলে মাল্টিপ্লাই করো ইন্টু 12 আর এর সাথেও ইন্টু 12 করে দাও। তাহলে এটা কত হবে 75 × 12 করলে তোমার 4, 4টে 75 দিলে 300, 4টে 400, তাহলে কত হচ্ছে 300 3 4 1200, আচ্ছা 5 12 60 শূন্য আর থেকে 6 5 12 60, আচ্ছা 6 7 12 84 84 900, এখানে কত হবে 900। ওকে, এখানে হবে 900।
দেখো 7 বারং 5 বারং 60 শূন্য থেকে 6 7 বারং 84 900, এখানে হবে 1080, এখানে হবে দেখো 6 গুণ 72 2 থেকে 7, 5 বারং 60 7 67, ওকে। দেখো 6 বারং 72 2, 6 বারং 72 2 থেকে 6 বারং 72 2 থেকে 7 12 7 67, তাই টোটাল দেখো এ এর এত টাকা লস হবে, বি এর 1080 টাকা, সি এর 672 টাকা লস হবে। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে না, নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা তোমার পার্টনারশিপের চ্যাপ্টার থেকে আছে, তাই এটাকে আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, এটা তোমরা হোমওয়ার্ক করবে। একটুখানি কঠিন হবে। কি বলেছে, এ বি সি যথাক্রমে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 3 মাস পরে আর এত টাকা, অর্থাৎ 3 মাস পরে, কিন্তু 3 মাস তো এর এত টাকা কেটে নিচ্ছে, তাই ইন্টু 3 এটা হবে। তারপর 3 মাস পরে আরও 2000 টাকা এন্টার করছে, তাহলে 5000 প্লাস 2000 7000, এই টাকাটা কত খাটবে, 9 মাস খাটবে এখনও। 6 মাস পরে বি এত টাকা, তাহলে 6 মাসে এত কেটে নিচ্ছে, 6 ইন্টু 4 কেটে নিচ্ছে, প্লাস আরও 2000 টাকা দিচ্ছে, তখন 4 প্লাস 2 6000 ইন্টু 6000 ইন্টু আরও 6 মাস, এইভাবে এগুলো ক্যালকুলেট করবে। এটা ইজি আছে, তোমরা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 1 দেখো, মানে কি বলেছে যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 30 দিন ও 40 দিনে শেষ করতে পারে, এ এবং বি একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে। অর্থাৎ এটা টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য চ্যাপ্টার থেকে দিয়েছে, সময় ও কার্য। অর্থাৎ এ একটি কাজ কত দিনে করতে পারে না 30 দিনে, আর বি সেই কাজটা কত দিনে করতে পারে না 40 দিনে। তাহলে এদের টোটাল কাজ, টোটাল ওয়ার্ক কি বলবো না টোটাল ওয়ার্ক সমান কি হবে না এলসিএম অফ এ অ্যান্ড বি, ঠিক আছে। যে টাইমের এলসিএম নেবে, কিসের নেবে না টাইম যে আছে সময়ের হচ্ছে তোমার এলসিএম, ওকে, সময়ের এলসিএম। অর্থাৎ 30 আর 40-এর এলসিএম কী করে আমি বের করব না 30-40-এর এলসিএম বের করতে হলে একটা সহজ উপায় বলে দিচ্ছি, যে এমন একটা ছোট্ট ক্ষুদ্রতম সংখ্যা নাও যেই সংখ্যাটাকে 30 এবং 40 উভয় দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ এমন একটা ছোট্ট ক্ষুদ্রতম বা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নাও যেই সংখ্যাটাকে 30-40 দিয়ে উভয়কেই ভাগ করা যাবে, উভয় দিয়েই ভাগ করা যাবে। অর্থাৎ 120 এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করতে পারবো, আবার 40 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক সমান কত হলো না 120। তার মানে কি বলছে, দেখো তুমি 30 দিনে 120টা লাড্ডু খেতে পারো, ঠিক আছে। তুমি 30 দিনে কটা লাড্ডু খাচ্ছ না 120টা লাড্ডু খাচ্ছ। তাহলে পার ডে তুমি কটা করে লাড্ডু খাচ্ছ না 30 দিয়ে 120কে ভাগ করলে কত হবে, পার ডে 4টে করে লাড্ডু খাচ্ছে। তেমনি এ দেখো 40 দিনে 120টা লাড্ডু খেতে পারে, 40 দিনে 120টা লাড্ডু খেতে পারে। তাহলে পার ডে লাড্ডু কত খাচ্ছে, 3টে করে লাড্ডু খাচ্ছে পার ডে। তাহলে এখানে কি বলেছে যে দেখো বি কি বলেছে যথাক্রমে এতদিন বি এর হচ্ছে পার ডে ওয়ার্ক, এটা দ্যাট মিনস এফিসিয়েন্সি। বি একদিনে কত কাজ করে 4টে, আবার তোমার এ একদিনে করছে 4টে কাজ, আর বি একদিনে করছে 3টে কাজ। তাহলে এ প্লাস বি একত্রে যদি করে, তাহলে এ প্লাস বি যদি একসাথে করে, তার মানে কি না 4 + 3 যদি করে, তাহলে কত কাজ করবে, এরা একদিনে 7 করে, ঠিক আছে। 7টা করে কাজ পার ডে করছে, কত পার ডে, ঠিক আছে, একদিনে 7টা করে করছে। কিন্তু তার টোটাল কাজ কত না টোটাল টাইম কত লাগে, টোটাল টাইম মানে টোটাল সময় সমান যে টোটাল ওয়ার্ক বাই পার ডে ওয়ার্ক, ওকে, পার ডে ওয়ার্ক। তার মানে কি টোটাল কাজ এখানে কত 120, আর পার ডে কত করে করছে 7টা করে, তার ডিভাইড করো 7 থেকে 7 5 7 49, ওকে, আর 49 1/7, টোটাল এত ডেজ বা এত দিন তার সময় লাগবে। 17 পূর্ণ 1/7, যেটা অপশান ক্ষয়েতে আছে, ঠিক আছে। 17 পূর্ণ 1/7 লাগবে, তাদের প্রত্যেক মানে দুজনে একসাথে কাজটা যদি করে তাহলে তাদের এত লাগবে। এছাড়াও আরেকটা ট্রিক আমি বলেছি এখানে, ট্রিক বা ফর্মুলা, সেটা কি না যখন এ প্লাস বি করছে, ঠিক আছে, তখন কি হবে, হ্যাঁ এ প্লাস বি, এ একদিনে করে এতটা, এ 30 দিনে করে, বি 40 দিনে করে, তাহলে তার একত্রে কাজটি করলে কতদিনে শেষ হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি যে ধরো এক্স, এ না দিয়ে যদি বি হতো, তাহলে এক্স বা এ বি বাই এ প্লাস বি, অথবা যদি এক্স ধরো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই সমান এক্স সমান ধরো যে 30 ইন্টু 40 বাই 30 প্লাস 40, তাহলে 30 ইন্টু 40 কত হবে 1200, আর এখানে 30 প্লাস 40 কত হবে না 70। দেখো 7 দিয়ে কেটে দাও, এখানে 7 120, তাহলে 120/7, তার মানে 17 পূর্ণ 1/7 দিন, ওকে। দিস ইজ আ শর্টকাট ফর্মুলা, ওকে। যখন দুজন ব্যক্তি থাকবে তখন এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এ বি বাই এ প্লাস বি, ক্লিয়ার।
আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এখানে এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে, কিন্তু বি একা কাজটি 20 দিনে করে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? ঠিক আছে, তো এখানে কি বলেছে না এ ও বি একসাথে কাজটা করছে 15 দিনে, কিন্তু বি সেই কাজটা কি একা করছে কত দিনে? 20 দিনে। অর্থাৎ এদের টোটাল ওয়ার্ক সমান কি বলেছিলাম না এলসিএম অফ দ্য টাইম। তাহলে এদের এলসিএম নিয়ে নেবো 15 আর 20 এলসিএম। ঠিক আছে, তো এলসিএম নেওয়ার সহজ পদ্ধতি কি বলেছিলাম যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাকে নাও, যেই সংখ্যাটাকে 15 এবং 20 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে 60 এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেই সংখ্যাটাকে আমি 15 এবং 20 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ দেখো এ কি করছে না 15 দিনে 60টা লাড্ডু খাচ্ছে, 15 দিনে কটা লাড্ডু খাচ্ছে? 60টা লাড্ডু। তাহলে পার ডে লাড্ডু কটা করে খাবে? এ আর বি পার ডে 4টে করে লাড্ডু খাবে। তেমনি এরা দেখো বি একা 60 দিনে 20 দিনে 60টা লাড্ডু খাচ্ছে, 20 দিনে 60টা লাড্ডু খাচ্ছে। তাহলে বি একদিনে পার ডে 3টে করে লাড্ডু খাবে। অর্থাৎ দেখো এখানে এ প্লাস বি কদিনে কাজটা করছে না 4 দিনে। কিন্তু এখানে যদি আমি বিকে বাদ দিই, বি কদিনে করছে না বি করছে 3 দিনে। তাহলে এ কদিনে করবে? কারণ আমি দেখো বি ক্যান্সেল করে দিচ্ছি, বি মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখো এখানে এ কত দিনে করবে সমান 4 মাইনাস বি সমান বাদ দিলাম 3। তাহলে এ একদিনে কত করছে? এ একদিনে একটা করে করছে। তাহলে টোটাল কাজ কত? 60টা। তাহলে এ টোটাল সময় কত লাগবে? বাই 1। একদিনে এটা করছে, তাহলে একদিনে একটা লাড্ডু খাচ্ছে, 60টা লাড্ডু খেতে তার কত সময় লাগবে? 60 ডেজ, তার সময় লাগবে 60 দিন। ওকে, তাহলে এর একা সময় লাগবে 60 দিন। ক্লিয়ার? অপশান ঘ, এর একা সময় লাগবে 60 দিন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি 2/5 অংশ করে 10 দিনে। এ এবং বি একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে? ঠিক আছে, এখানে কি বলেছে না এ একটি কাজ করছে কত দিনে না 1/3 অংশ, 1/3 অংশ করছে কত দিনে না 5 দিনে করছে, 5 দিনে। তাহলে দেখো 1/3 মানে কি 3 ভাগ কাজ, টোটাল কাজ তার 3, কিন্তু 3 ভাগের 1 ভাগ করছে কত দিনে? 5 দিনে। ঠিক আছে, তাহলে এক পার্ট করতে 5 দিন সময় লাগছে, টোটাল কাজ তার 3, তাহলে 3 পার্ট করতে কত দিন সময় লাগবে? বেশি দিন সময় লাগবে। তাহলে 5 × 3 সমান তার 15 দিন। অর্থাৎ এখানে এ এর যদি বলি এ এর টোটাল কাজটা সারতে বা শেষ করতে তার 15 দিন সময় লাগবে। ঠিক আছে, এ এর সম্পূর্ণ কাজ শেষ করতে 15 দিন লাগবে। আবার বি এর ক্ষেত্রে কি বলেছে দেখো বি 2/5 কাজ করছে কত দিনে না বি 2/5 করছে 10 দিনে। ঠিক আছে, অর্থাৎ টোটাল কাজ তার 5, কিন্তু সে 2 ভাগ করছে 10 দিনে। অর্থাৎ 2 পার্ট কাজ সে 10 দিনে করছে। তাহলে 1 পার্ট কত দিনে করবে না 10/2 সমান 1 পার্ট সমান 5 দিনে করবে। কিন্তু তার কাজ সমান কত? 5 পার্ট তার কাজ, টোটাল কাজ হচ্ছে 5 অংশ। তাহলে 5 অংশ করতে তার সময় লাগবে বেশি দিন লাগবে। তাহলে 5 × 5 তার সময় লাগবে তাহলে 25 দিন। ঠিক আছে, তাহলে বি এর এখানে সময় লাগছে কত না 25 দিন। তাহলে কি টোটাল কাজ সমান কি বলেছিলাম? এই দুটোর এলসিএম নিয়ে নেবো। এলসিএম মানে আবার একটা সংখ্যাকে আমরা নিয়ে আসবো যেই সংখ্যাটাকে 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। তার ছোট সংখ্যা হলো কি 75, 75 হলে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এ যদি 15 দিনে 75টা লাড্ডু খায়, তাহলে একদিনে কটা লাড্ডু খাবে? 5টা করে। বি 25 দিনে 75টা লাড্ডু খেলে তাহলে পার ডে কটা করে লাড্ডু খাবে? পার ডে সে 3টা করে লাড্ডু খাবে। তাহলে দেখো এর যে কাজ করার ক্ষমতা কি না 5 ডে পার ডে, মানে 5 পার্ট পার ডে বা 5 অংশ করে পার দিন করছে। তাহলে বি করছে 3 অংশ করে পার ডে। ঠিক আছে, তাহলে এ বি একত্রে করলে তাহলে এ প্লাস বি সমান কত? 5 + 3। তাহলে কত হলো না 8 কাজ এরা একসাথে করছে। এরা যদি একসাথে করে পার ডে কত করবে? 8টা করে কাজ। এই টোটাল কাজ কত আমার 75। তাহলে সময় কত লাগবে না বাই 8। ওকে, তো 8 দিয়ে কাটো 8 লং 72, 9 × 3 = 8 দিন সময় লাগবে। ওকে, 9 × 3 = 8, যে অপশনে ঘয়েতে আছে 9 × 3 = 8। ওকে, তাহলে এ আর বি যদি একত্রে কাজটি করে তাদের সময় লাগবে 9 × 3 = 8 দিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মহেশ এবং উমেশ একটি কাজ যথাক্রমে 10 এবং 15 দিনে করে। উমেশ কাজটি শুরু করবার 5 দিন বাদে মহেশ যোগ দেয়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? ওকে, তাহলে এখানে দেখো মহেশ, একজনের নাম দিয়েছে দেখো মহেশ বাবু। ওকে, তাহলে মহেশ বাবু এবং উমেশ বাবু যথাক্রমে 10 দিন। তাহলে মহেশ বাবু কত দিনে করছে না 10 দিনে করছে। আর উমেশ বাবু এখানে ও কত দিনে করছে না 15 দিনে করছে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কি এদের এলসিএম? তাহলে এদের এলসিএম সমান কত হবে? 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 10 দিয়ে ভাগ করে, 30 টোটাল ওয়ার্ক হচ্ছে 30। এখানে একটু ভুলে গেল,
টোটাল ওয়ার্ক হচ্ছে কত 30 হবে, ওকে 30 ক্ষুদ্রতম। তা 30 এটা নিলে 60 নিলেও ভুল হতো না, কিন্তু আমি যেহেতু বলেছি ক্ষুদ্রতম নেবো সেই ক্ষুদ্রতমই নিচ্ছি। তা 30 হচ্ছে এদের টোটাল ওয়ার্ক। তাহলে যদি মহেশবাবু 10 দিনে 30টা কাজ যদি করে, তাহলে একদিনে কটা লাড্ডু খাবে? ও একদিনে, তাহলে 10 দিনে 30টা লাড্ডু খাচ্ছে, তাহলে একদিনে 3টে লাড্ডু খাবে। তেমনি উমেশবাবু যদি 15 দিনে 30টা লাড্ডু খায়, তাহলে পার ডে কটা লাড্ডু খাবে? পার ডে 2টো করে লাড্ডু খাবে। ক্লিয়ার? তাহলে এর ক্ষমতা কত, কাজ করার ক্ষমতা? না 3 পার্ট পার ডে, এর হচ্ছে 2 পার্ট পার ডে। ঠিক আছে, এরপর কি বলেছে না উমেশ কাজটি শুরু করার 5 দিন বাদে মহেশ যোগ দেয়। কিন্তু উমেশ বাবু সঙ্গে সঙ্গে যোগ দিচ্ছে না, এ কদিন করছে? 5 দিন করে ফেলছে কাজ। তাহলে যদি এ একদিনে, মহেশ দেখো মহেশ যদি তোমার একদিনে কি করে, একদিনে 3 পার্ট করে কাজ করছে, একদিনে 3 পার্ট, তাহলে 5 দিনে সে ক পার্ট করবে? তাহলে 3 × 5 সমান 15 পার্ট, 15 অংশ কাজ সে করে নেবে। ঠিক আছে, 15 অংশ কাজ সে করে নিচ্ছে। তার মানে কি টোটাল কাজ ছিল কত? না টোটাল যে ওয়ার্ক সেটা ছিল তোমার 30, কিন্তু এখন রিমেনিং ওয়ার্ক, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? না বাকি কাজ, রিমেনিং ওয়ার্ক মানে বাকি কাজ কত? না 30 - 15, অর্থাৎ এখনও 15টা কাজ বাকি আছে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কাজটি, তাহলে 15টা কাজ বাকি আছে। কিন্তু এই ভদ্রলোক কী করবে? দুজন ভদ্রলোক, তাহলে এখন এই টোটাল কাজটার মধ্যে এরা 15 দিনে করছে। ঠিক আছে, তাহলে যে 15 কাজ যে বাকি আছে, তাহলে সে কে কী করবে? না উমেশ প্লাস মহেশ একত্রে করবে, উমেশ প্লাস মহেশ। তাহলে কত? 3 + 2 = 5, তাহলে টোটাল কাজ সমান 15, টাইম সমান কত লাগবে? না টোটাল কাজ বাই পার ডে ওয়ার্ক সমান 5। তাহলে এদের কদিন লাগবে? 3 দিন লাগবে। ঠিক আছে, এদের 3 দিন লাগবে। তাহলে অর্থাৎ যে বাকি যে 15টা কাজ ছিল, তাহলে এদের সেই কাজটা করতে 3 দিন লাগবে। কিন্তু মহেশ তো অলরেডি, কিন্তু মহেশবাবু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো মহেশবাবু 5 দিন বাদে কী করে যোগদান করছে? তাহলে 5 দিনে 15টা কাজ অলরেডি সে করে নিয়েছে, তাহলে আর পড়েছিল 15টা কাজ, তাই 15টা কাজ করতে এদের সময় লাগছে কত? না 3 দিন লাগছে। তাহলে টোটাল এদের কাজটা সম্পূর্ণ করতে শেষ কতদিন লাগবে? না দেখো, কারণ মহেশবাবু কি প্রথম থেকেই আছে। ঠিক আছে, মহেশবাবু তো কাজ ছাড়েনি, কাজ শুরু করেছে তোমার উমেশবাবু পরবর্তী ক্ষেত্রে। তাহলে এখানে 5 দিন কাজ করেছে, প্লাস আরও এরা 3 দিন কাজটা করবে, তা টোটাল কাজটা শেষ করতে সময় লাগবে 8 দিন। কিন্তু এখানে কোনো একটা অপশানে ভুল আছে, টোটাল কাজ শেষ করতে লাগবে সমান 8 ডেজ। ওকে, এখানে কোনো একটা অপশানে ভুল আছে, অর্থাৎ পুরো কাজটা সম্পূর্ণ করতে ওদের দুজনের লাগবে 8 দিন। ক্লিয়ার? তাহলে দুজনের মোট সময় কত লাগবে? না 8 দিন লাগবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো যে নন্দলাল 48 টাকা প্রতি কেজি ডজন 20 ডজন বই কিনলেন। তিনি 8 ডজন বই শতকরা 10% হারে এবং বাকি 12 ডজন বই শতকরা 20% হারে বিক্রয় করলেন। তা শতকরা কত শতাংশ লাভ হলো? অর্থাৎ 48 টাকা প্রতি ডজন, অর্থাৎ 1 ডজন বইয়ের দাম, 1 ডজন বইয়ের দাম কত তার? না 48 রুপিস। ওকে, 1 ডজন বইয়ের দাম 48 রুপিস। তাহলে 20 ডজন বইয়ের দাম কত হবে? না 48 × 20 সমান 960 টাকা। টোটাল কি? দ্যাট ইজ দ্য সিপি। টোটাল ক্রয় মূল্য তার 960 টাকা। কিন্তু তিনি 8 ডজন বই শতকরা এত % হারে এবং বাকি 12 ডজন বই শতকরা 20% হারে বিক্রি করলেন। তাহলে 8 ডজন বইয়ের দাম কত হবে? না 8 ডজন বইয়ের দাম হচ্ছে, 8 ডজনের দাম হচ্ছে 48 করে হলে × 8 সমান 8 × 64, 4 থেকে 6, 4 × 32 হয় 38, এত টাকা। এটা হচ্ছে সিপি। ঠিক আছে, এটা হচ্ছে সিপি, 8 ডজন বইয়ের দাম এত। কিন্তু সে লাভ করছে কত? না সিপি সমান কত বলেছিলাম? না সিপি সমান 100%। তার মানে কি? না 100% সমান কত দেয় সিপি? 384। কিন্তু যদি তার প্রফিট হয় 10% করে যদি প্রফিট করে, তাহলে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? না 110%। তাহলে আমরা যদি বলি 100% সমান এত, তাহলে 1% সমান বাই 100, আর কিন্তু বের করতে হবে কত? 110% সমান ইন্টু আর 110, তো 0 0 ক্যান্সেল। এখানে তোমার হয়ে যাবে কত? না 38.4। তাহলে এখানে গুণ করো, 4 11 44, 4 থেকে 4, 8 11 88, 4 92, 2 থেকে 9, 3 33, 9 42। ওকে, তা 422.4 এটা হচ্ছে এসপি, 422.4 এটা হচ্ছে এসপি। ক্লিয়ার? এরপর কি বলেছে? 12 ডজন বই শতকরা এত % হারে বিক্রি করলেন। ঠিক আছে, 12 ডজন, তাহলে 1 ডজনের দাম কত? 48 টাকা। তাহলে 12 ডজনের দাম কত হবে? 8 12 96, 6 থেকে 9, 4 12 48, 9 57। ঠিক আছে, দিস ইজ দ্য সিপি। ওকে,
তাহলে 4 12 8 12 96 6 থেকে 9 48 8 আর 9 57, এটা হচ্ছে সিপি। কিন্তু বিক্রি মানে সিপি সমান কত বলেছিলাম না, সিপি সমান 100%। তাহলে এখানে প্রফিট সমান কত হচ্ছে, 20% প্রফিট হচ্ছে। তাহলে এসপি সমান কত হবে না 120% হবে এসপি। তাহলে এখানে 100% সমান যদি 576 টাকা হয় তাহলে 1% বাই 100, আর এখানে 120 বের করতে হবে, 120% মানে যেটা বিক্রয় মূল্য। তাহলে 120 সমান 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, আর এখানে হচ্ছে 6 কুড়ি 120। তাহলে 5 দিয়ে করছি, দেখো 5 11 55, 2 26, 5 5 25, আর 4 5 20। ওকে, 5 11 5 11 55, আচ্ছা 2 25, 5 5 25, আর হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 1, আচ্ছা 2, এখানে 2 হবে। দেখো তাহলে 6 দিয়ে করলে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2 হাতে 1, 5 6 30 31, 1 থেকে 3, 6 কে 6 3 9, আর 6 কে 6, তাহলে 691.2। তাহলে দেখো এখানে কত হলো না, এখানে সে কত বিক্রি মূল্য করেছিল না, একটা হচ্ছে 422.4, এখানে হচ্ছে 691.2। টোটাল তার এসপি কত হলো 6.2 মাঝে 11 থেকে 1, 6 7 1113 টাকা তার টোটাল এসপি, 1113.6। কিন্তু সে কিনেছিল কত টোটাল না, টোটাল তার 960 টাকা কেনা। তাহলে তার লাভ কত হয়েছে, লাভ সমান এখানে সিপিটা মাইনাস করে দেবো না 960.0, ঠিক আছে। তাহলে এখানে 6, এখানে কত 3, 6 করলে 11 তার 5 থেকে 1, আর 10 করতে গেলে 11 তার 1, 153 পয়েন্ট। ওকে, তাহলে 6 3, 6 করে 11 5 থেকে 1, 10 করে 11, 153.6, 153.6 তার কী হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ কী বলেছিলাম, কী করে ক্যালকুলেট করবো না 153.6 বাই তার ক্রয় মূল্য কত 960 ইন্টু 100 করে দাও। তাহলে দেখো এখানে আরেকটা জিরো খাই দিচ্ছি, পয়েন্ট তুলে দিলাম, 100-এর দুটো জিরো কেটে গেল, 996। তাহলে 96কে ভাগ করো 1536 করলে হবে কত, 96কে 96, 96, 6 করলে 13 7 থেকে 1, 10 করলে 13 5 থেকে 1, আর এখানে 76 576। এবার দেখো 6 দিয়ে ভাগ করে 6 6 36 6 থেকে 3, 6 54 3, 6 6 6 36 6 থেকে 3, 6 54 3 57, 576, ঠিক আছে। তাহলে তার প্রফিট সমান কত পার্সেন্ট হচ্ছে, তাহলে অর্থাৎ তার প্রফিট পার্সেন্ট সমান 16%, তার প্রফিট 16%। ওকে, অঙ্কে কিচ্ছু নেই, যে একদম কিচ্ছু নেই, হালু অঙ্ক, একদম 16% তার প্রফিট হচ্ছে। ওকে, 16% তার প্রফিট। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো রামলালের মজুরি প্রথমে 20% বৃদ্ধি পেল, পুনরায় তার বৃদ্ধিকৃত মজুরি 20% কমে গেল, তাহলে তার মোট কত শতাংশ ক্ষতি হলো, ঠিক আছে। তা রামলাল বাবু, ওকে, রামলাল এর প্রথমে মজুরি কত ছিল, 100%-এর মজুরি ছিল, যা ছিল তাই 100%, কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি পেলো না ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে সমান 20%। তাহলে বর্তমান প্রেজেন্ট তার মজুরি কত হলো না, প্রেজেন্ট হচ্ছে তোমার 100 ছিল, তার 20% বেড়ে গেল, তাহলে প্রেজেন্ট মজুরি হচ্ছে তোমার তার 120%। এরপর কি বলেছে, সেই মজুরি থেকে আবার 20% কি হলো না হ্রাস পেলো, মানে কমে গেল, -20% হয়ে গেল। তাহলে 120-র 20% মানে সমান কত না, 20% মানে যারা ফ্র্যাকশনাল ভ্যালু জানো, 20% সমান 20/100, তাহলে 20-কে 20, 5 20 100, 5, তাহলে ইন্টু 1/5, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, ঠিক আছে। তাহলে 5 24 120, 24 টাকা কমে গেল। তাহলে কী ছিল না 120 থেকে যদি 24 টাকা কমে যায়, তাহলে এখন তার কত 96 টাকা মজুরি, 96 টাকা। কিন্তু স্টার্টিংয়ে কত পাচ্ছিল, 100% পাচ্ছিল, তাহলে তার কত ক্ষতি হলো না 100 - 96, তাহলে তার 4% ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। কত পার্সেন্ট হলো না 4% তার কমে গেল, মজুরি যা ছিল তার থেকে 4% এখন কমে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন বুঝতে পেরেছো আশা করি সকলে। নেক্সট কোশ্চেন চলেছে। দেখো অমরদের কারখানায় 3 দিনে এতটি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। অর্থাৎ 3 দিনে, ঠিক আছে, 3 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হচ্ছে না 216টি যন্ত্রাংশ। তাহলে একদিনে কি বেশি হবে না কম হবে, কম হবে নিশ্চয়ই, অবভিয়াসলি কম হবে। তাহলে 216/3, কিন্তু 7 দিনে কতগুলো তৈরি হবে, বেশি হবে নিশ্চয়ই, ইন্টু 7, 3 দিয়ে কাটি, 3 7 21, 3 2 6 72, 7 2 14 4 থেকে 1, 7 7 49 থেকে 50, 504টা হবে, ঠিক আছে। তাহলে কত হবে না 504টা যন্ত্রাংশ তৈরি হবে, 504। একদম ইজি হালু অঙ্ক ছিল। 3 দিনে করছে 216টা, একদিনে 216/3, 7 দিনে ইন্টু 7। ওকে, একদম হালু অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখো, রমেশ স্রোতের অনুকূলে 1 কিমি দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করে 30 মিনিটে, স্রোতের গতিবেগ কত ছিল। এটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টার, বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা ও স্রোত।
নৌকা ও স্রোতের অঙ্ক এখানে এখানে দেখে নাও কয়েকটা কমন আমি বলেছি। দেখো স্রোতের অনুকূলে, অনুকূলে মানে ধরো ডাউন স্ট্রিম, একটা যে ইংলিশে বলছি দেখো ডাউন স্ট্রিম, ডিএস মানে স্রোতের অনুকূলে, ডাউন স্ট্রিম, ঠিক আছে, অনুকূল, স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম মানে ডিএস, তাহলে ডিএস। আর ইউএস মানে কি আপস্ট্রিম, আপস্ট্রিম মানে আপস্ট্রিম মানে কি না প্রতিকূল, প্রতিকূল, তাহলে ডিএস মানে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, একটু না বুঝিয়ে দিলে বাবা করবে কি করে, ডাউন স্ট্রিম, ইউপি মানে কি আপস্ট্রিম, ওকে। ওই জন্য আমাকে একটু করে কী করতে হবে, মানে একটু কনসেপ্টগুলো ডিসকাস করছি, তো আজকে তো আমি কনসেপ্ট করছি না, তো এরপরে যখন আমি ক্লাস নিয়ে আসবো তখন কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো এবং একটা চ্যাপ্টারকে ধরবো, কিন্তু এখন আমি সমস্ত চ্যাপ্টারকে একত্রিতভাবে করছি, তাই অত ডিটেলস আমি ডিসকাস করতে পারছি না, কিন্তু তবু যতটা পারছি তোমাদের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করছি। তাহলে ডিএস সমান ডাউন স্ট্রিম মানে অনুকূল, ইউএস মানে আপস্ট্রিম প্রতিকূল। এরপর দেখো ইউ, ইউ মানে কি এখানে স্থির জল, স্থির জল, ওকে, তার মানে কি এটাকে বলা হচ্ছে ইউ মানে হচ্ছে তোমার স্থির জল, ওকে, স্থির জল, ঠিক আছে, মানে নৌকার নিজস্ব গতিবেগ, স্থির জল, ওকে, বা স্টিল ওয়াটার বলতে পারো, স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার। ভি সমান হচ্ছে ভেলোসিটি, ভি সমান হচ্ছে কি না ভেলোসিটি, অর্থাৎ নৌকার স্রোতের বেগ, এখানে কি বলবো না স্রোতের একটা বেগ থাকে, স্রোতের একটা বেগ, অর্থাৎ এখানে দেখো ডাউন স্ট্রিম কখন হচ্ছে, কারণ স্থির জল, অর্থাৎ যখন জল স্থির আছে, যার কোনো ঢেউ ভেউ কিচ্ছু নেই, তখন স্থির জলে নৌকার একটা বেগ আছে। কিন্তু ডাউন স্ট্রিম কখন বলবো, যখন স্থির জলের সাথে স্রোতের বেগ অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ধরো স্থির জলের স্পিড ছিল 15 কিমি আর এখানে স্রোতের বেগ হচ্ছে 5 কিমি পার আওয়ার, তাহলে কি হচ্ছে তোমার যে নৌকার বেগ সেটা বেড়ে যাবে না কমে যাবে না, যদি তুমি স্রোতের অনুকূলে যাও তখন তোমার কি হয়ে যাবে স্পিড বেড়ে যাবে, তখন কি হয়ে যাবে 15+5, 15+5 সমান তোমার হয়ে যাবে 20। এই যে 20 স্পিডটা বেরোলো এটা কি স্রোতের অনুকূলে স্পিড, ঠিক আছে। কিন্তু স্রোতের প্রতিকূলে যাও, স্রোতের প্রতিকূলে কি হবে 15-5 সমান 10 হয়ে যাবে, তখন তোমার যে স্রোতের অনুকূল প্রতিকূলে হয়ে যাবে 10 কিমি পার আওয়ার, অর্থাৎ স্রোতের অনুকূলে যখন যাবে তখন কি হবে না ইউ প্লাস ভি, ঠিক আছে, এখানে আমি বলছি দেখো না ইউ প্লাস ভি সমান ডিএস ডাউন স্ট্রিম, আবার ইউ মাইনাস ভি সমান হচ্ছে আপস্ট্রিম, ওকে। আবার দেখো যে ডাউন স্ট্রিম অর্থাৎ ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 সমান হচ্ছে ইউ মানে স্টিল ওয়াটার। আবার দেখো ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 সমান হচ্ছে ইউ মানে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি দ্যাট ইজ ইউ, ভেলোসিটি, ক্লিয়ার। তো এই হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে তোমার স্রোতের অনুকূলে যখন স্পিড হবে কি না সেক্ষেত্রে স্টিল ওয়াটার প্লাস স্রোতের বেগ অ্যাড হয়ে যাবে, স্টিল ওয়াটারের সাথে যখন স্রোতের বেগ অ্যাড হয়ে যাবে তখন হয়ে যাবে ডাউন স্ট্রিম, আবার যখন স্টিল ওয়াটারের সাথে স্রোতের বেগ যখন মাইনাস হয়ে যাবে তখন হবে আপস্ট্রিম, আবার যখন তোমার ডাউন স্ট্রিম আপস্ট্রিম দেওয়া থাকবে সেই ক্ষেত্রে স্টিল ওয়াটার বের করতে গেলে কি করব ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 ইজ ইকাল টু ইউ, ঠিক আছে। আবার যখন স্রোতের প্রতিকূলে বলবো তখন ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 সমান হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে কি দেখে নাও, এখানে বলেছে তোমার কি না দেখো ডাউন স্ট্রিম লিখে রাখছি মানে স্রোতের প্রতিকূল, আর আপ স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল, আর এটা হচ্ছে তোমার দেখো ইউ মানে স্টিল ওয়াটার স্থির জল, স্থির জল, আর এটা হচ্ছে ভি সমান হচ্ছে ভেলোসিটি মানে তোমার এখানে কি মানে তো স্রোতের বেগ, স্রোতের বেগ, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো যে রমেশ স্রোতের অনুকূলে 1 কিমি দূরত্ব 10 মিনিটে, অর্থাৎ 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, দেখো 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, ঠিক আছে। তাহলে 60 মিনিটে কত মানে 1 ঘন্টায় কত যাবে, তা দেখো 10 সাথে কত গুণ করলাম 6 গুণ করেছি তাই 60 হচ্ছে, 6 গুণ করে 60, তাহলে এর সাথে 6 গুণ করে দাও, তাহলে এর স্পিড কত হবে 6 কিমি পার আওয়ার, ওকে। তাহলে স্রোতের অনুকূলে স্পিড কত হচ্ছে, এর স্পিড হচ্ছে 6 কিমি পার আওয়ার। এখানে কি বলেছে এরপর প্রতিকূলে একই দূরত্ব 30 মিনিট অতিক্রম করে, অর্থাৎ 30 মিনিটে যাচ্ছে 1 কিমি, অর্থাৎ 60 মিনিটে যাবে কত না দেখো 30 মিনিটে 30 মিনিটে যাচ্ছে 1 কিমি, 1 কিমি, তা 30 ইন্টু 2 করলে হবে 60 মিনিট, তাহলে এটা ইন্টু 2 করে দিলে হবে 2 কিমি, ঠিক আছে। তাহলে এর স্পিড কত হবে না 2 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডাউন স্ট্রিম সমান 6 কিমি, আপস্ট্রিম সমান 2 কিমি, তাহলে এখানে কি বলেছে না স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ সমান এটা বের করতে হবে কি বলেছিলাম না ভি সমান যে ডাউন স্ট্রিম ভি সমান ডিএস মাইনাস ইউএস বাই 2, অর্থাৎ ডিএস সমান 6 মাইনাস 2 বাই 2 সমান দেখো 4 বাই 2 কাটাকাটি করলে হবে 2 কিমি পার আওয়ার,
2 কিমি পার আওয়ার। তাহলে এর স্পিড কত হবে না ঘন্টায় 2 কিমি বেগে। তাহলে স্রোতের বেগ হবে 2 কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা দেখে নাও তাহলে আমি পুরো যা ছিল সব মোটামুটি এখানে যা অনেকগুলো কোশ্চেন আজকে আমি ডিসকাস করলাম, ঠিক আছে। তো এর পরের ক্লাসেও আমি ঠিক এরকম কোশ্চেন তোমাদের নিয়ে আসবো এবং তোমরা ভিডিওটাকে প্রথম থেকে পজ না করে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই ধরনের কোশ্চেন এই পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে। আর আমার এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দিয়ে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা এই ভিডিওটা দেখতে পাবে, তাদেরকে সেই সুযোগটা করে দিও, ঠিক আছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। For more updates, please subscribe my channel and click the notification bell to get latest video updates.